মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই রাজ্যে বিরোধীদের কোন রকম গুরুত্ব না দিয়ে বোঝাতে চাইলেন তিনি মুখ্যমন্ত্রী তো আছেনই, 2026 সালেরও মুখ্যমন্ত্রী তিনি হবেন এবং জাতীয় স্তরে বিরোধী যে জোট তারও নেত্রী হবেন। অর্থাৎ বামেদেরও বুঝিয়ে দেওয়া হলো যে বামেরা যদি ইন্ডিয়া জোটে থাকতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই চলতে হবে। শীর্ষ মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে কোনেকে দিয়ে সদস্য হওয়ার জন্য মোবাইলে মিসড কল মারাতে হচ্ছে। বিরোধী জোট এটাই হবে, যদি বিরোধী জোট থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই শুনতে হবে বিরোধী জোট। ছয় এই রাজ্যের বিধানসভার উপনির্বাচনের ফল বলছি। 6 মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কি করবেন, তাই কি করতে চলেছেন নিজের দলে বা জাতীয় স্তরে, তাই নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা আমি করব আজকে। জাতীয় স্তরেও আমরা দেখেছি দুখানা রাজ্যে বড় রকমের নির্বাচন হয়ে গেল, একটা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। এই দুটো নিয়ে প্রচুর ব্যাখ্যা হয়েছে, আর মহারাষ্ট্র নিয়ে আমি সুব্রত বসুর চ্যানেলে বিশদে বলেছি এর আগে। আপনারা যদি শুনতে আগ্রহী হন তো সুব্রত বসুর চ্যানেল আপনারা খুলে দেখতে পারেন, তার ডেসক্রিপশনটা আমি দিয়ে রাখবো। আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই রাজ্যের যে ফল দেখলাম আমরা, বিধানসভার উপনির্বাচন। অনেকেই বলবেন উপনির্বাচনের সমস্ত সময়ই প্রায় যে শাসক দল আছে রাজ্যে তাদেরই জয় জয়কার হয়ে থাকে। হ্যাঁ, কথাটা ভুল নয়, সব জায়গাতেই আমরা প্রায় তাই দেখি। বিহারে উপনির্বাচনে যা দেখেছি, উত্তরপ্রদেশে যা দেখলাম, এমনকি কর্ণাটকে যেটা দেখলাম, কর্ণাটকে কংগ্রেস, উত্তরপ্রদেশে যোগী, বিহারে সেই বিজেপি, এরাই জিতল। ঠিক আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল 6 হয়ে গেল। এটার সঙ্গে অন্যগুলোর একটু ফারাক আছে, একটু পার্থক্য আছে। ফারাকটা কোথায় সেটা আমি বলবো। ফারাকটা হচ্ছে এখানেই যে ঠিক এই বিধানসভার উপনির্বাচনের আগে এই রাজ্যে তুমুল একটা নাগরিক আন্দোলন আমরা দেখেছি। আরজিকর খুন ধর্ষণের ঘটনা আপনারা সবাই জানেন, আমি আর সে ব্যাপারে বিস্তারিত বলছি না। তার সঙ্গে দুর্নীতি, প্রবল পরিমাণ দুর্নীতির অভিযোগ এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। কাজেই একটা বিরাট ঝঞ্ঝা যাকে বলা হয়, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতির মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক চলে এলেন তীরে। এবং সবচেয়ে বড় কথা, বিরোধী যারা, একদিকে বিজেপি একদিকে বাম, তাদের দূরবীনেও দেখা গেল না। কোথায় আছে তারা কেউ জানে না। আমি বামেদের কথা এখন বলছি না, বিজেপির কথা বলছি। বিজেপির অবস্থা এমনই দাঁড়িয়েছে, ক্ষয়িষ্ণু হতে হতে তলানিতে এসে পড়ল। কেন? এরপরে কি করবে তারা? আর মমতা বন্দ্যোপাধ্যায় বা কি করবেন, এইসব নিয়েই আমি আজকে আলোচনাটা করব। আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওই নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই কার্যত দলটাকে টেনে নিয়ে গেলেন। কেন বলছি এই কথা? আপনারা সবাই জানেন যে এই যে দলের সেনাপতি বলে যাকে বলা হয়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব রচিত হয়েছে বলে খবর আসছিল। এই ঘটনাটার একটা কারণও ছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় হতে দেখা গেল না এই নির্বাচনে। এবং 6খানা বিধানসভা উপনির্বাচনে যেরকম বিপুলভাবে জিতল তৃণমূল, সেটা সম্ভবত তৃণমূলও আশা করেনি। আর বিরোধীদের কাছে এটা তো বজ্রাঘাতের সমান, কারণ এরপরে তারা কি করবে বুঝে উঠতে পারছে না। এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি নিজেদের হারের কারণ খুঁজতে গিয়ে খুবই নাজেহাল, সঠিকভাবে বলতে পারছেন না। কিন্তু সবচেয়ে বড় কথা, বিজেপি নেতৃত্ব এটা কেন স্বীকার করছে না যে তাদের ত্রুটি হয়েছে, এবং তারা এটা স্বীকার করে নিচ্ছেন পরাজয়টা। কংগ্রেস মহারাষ্ট্রের নির্বাচনের পরে কিন্তু হারটা স্বীকার করে নিচ্ছিল, এটা স্বীকার করতে চাইছেন না এই কারণে, কারণ যেটুকু মনোবল আছে
কর্মীদের বা সমর্থকদের তা আর থাকবে না, তার তলানিতে চলে গিয়েছে, আর এরপরে আর দেখা যাবে না, এই ভয়টা পাচ্ছেন তারা। এটা হতে পারে একটা কারণ। আরেকটা কারণ তারা দেখাচ্ছেন, এই ছাপ্পা ভোট ছাড়া তারা আরেকটা কারণ দেখাচ্ছেন যে এখানে যদি 2026-এ ভোট হয় তখন বিজেপি জয়ী হয়ে যাবে এবং বিজেপি এখানে সরকার করবে। এটা কারণটা কি, ব্যাখ্যাটা কি, কেউ জানে না। কারণ তারপরেই তাদের কেউ কেউ বলছেন এখানে অবিলম্বে এমন একজন সক্রিয় সভাপতি দরকার যিনি কোন রকমের আপোষ করবেন না সরকারের সঙ্গে। মানে যে সভাপতি এখন রয়েছেন তার প্রতি কি আস্থা নেই? আমি কার কথা বলছি? অগ্নিমিত্র পল। তিনি কে? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা বিধানসভার, তার অত্যন্ত কাছের জন, নিকট বৃত্তের এবং অনুগামী। এই অগ্নিমিত্র পল যখন এই কথাটা বলেন তখন তার একটা মাত্রা যোগ হয়। সেই মাত্রাটা হচ্ছে, তাহলে সত্যি কি এই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কোনো ক্ষোভ ধুমায়িত হচ্ছে, কিংবা দলের মধ্যে বিক্ষোভটা দানা বাঁধছে? যাই হোক, সেটা তাদের দলীয় ব্যাপার, আমার দরকার নেই। কিন্তু স্বয়ং অমিত শাহ এসে যে 1 কোটি সদস্যপত্র দিয়ে যাবেন বললেন, সেই সদস্যপত্র মানে ফিল আপ করাতে নাজেহাল কেন, পাগল হয়ে যাচ্ছেন নেতারা। বিয়ের আসরে গিয়ে রাজ্যসভার সদস্য, শীর্ষ মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে কনেকে দিয়ে সদস্য হওয়ার জন্য মোবাইলে মিসড কল মারাতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করলেন? আমি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে চলে আসি। আমি আর বিরোধীদের প্রসঙ্গে যাব না। বিরোধীদের মধ্যে বাকি থাকলো বামেরা। বামেরা কিন্তু সামান্য হলেও একটু এগিয়েছে, যেটা তাদের কাছে আসার কথা হতে পারে, কিন্তু আমরা এখন সেখানে কিছু দেখতে পাচ্ছি না। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম, মূলত আমি তার কার্যক্রম দেখে, তারা যে সভা করলেন বা বৈঠক করলেন নিজেদের মধ্যে, দলীয় বৈঠক, তার মধ্যে মোটামুটি 3টে জিনিস বেরিয়ে এলো। প্রথমটা হচ্ছে, সেনাপতি বলে যাকে বলা হচ্ছিল, তার ভাইপো, যিনি দলের অন্যতম শীর্ষ নেতা, যার অনুগামীরা তাকে কার্যত পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রবলভাবে চাইছিলেন, এবং শুধু তাই নয়, প্রচারও শুরু করে দিচ্ছিলেন, তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পাঠিয়ে দিলেন। দিল্লি পাঠালেন নিশ্চয় দলের কাজে, কিন্তু কি কাজ, কি কাজে পাঠালেন সেটা আমরা জানি না। বরং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা যাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এর আগে, সেসব প্রবীণ নেতারা যারা বরাবর মমতার পাশাপাশি আছেন, তাদের মমতা অতিরিক্ত গুরুত্ব দিয়ে দলে জায়গা করে দিলেন। ববি হাকিম, মানে ফিরহাদ হাকিম, এই ফিরহাদের বিরুদ্ধে অনেকে মুখও খুলছিলেন, সেই ফিরহাদকে তিনি রেখে দিলেন নিজস্ব জায়গায়। তিনি যেভাবে দলকে চালাবেন সেভাবেই দল চলবে, এবং তিনি যাকে তার অন্তরঙ্গ বৃত্তে রাখবেন তারাই থাকবে, এটা প্রমাণ হলো। দ্বিতীয়ত কি প্রমাণ হলো? দ্বিতীয়ত হলো, পরবর্তী মুখ্যমন্ত্রী মানে 2026-এর বিধানসভা নির্বাচনের মুখ যে তিনি, এটা পরোক্ষে তিনি জানিয়ে দিলেন, প্রকাশ্যে না হলেও পরোক্ষে। কিরকম? যারাই তৃণমূল নেতা নেত্রী তারাই বলতে শুরু করলেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে, মানে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে প্রজেক্ট করা শুরু হোক, এবং শুরু হলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে এই নিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মত্যাগ, তার আন্দোলনের যে ইতিহাস, তা আলাদাভাবে প্রচারে নিয়ে আসা হবে, বলা হলো। মানে তিনি যে একজন কাল্ট ফিগার হতে চাইছেন, সেই কাল্ট ফিগার হওয়ার জন্য যা যা করণীয় তা করা হবে, দল থেকে তা করা হবে, এইটুকু বোঝা গেল। তৃতীয়ত তিনি কি করলেন? তৃতীয়ত তিনি যেটা করলেন, তা নিজে হয়তো বললেন না, কিন্তু কে বললেন? তারই অনুগামীরা বললেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ, আইনজীবী, আমরা সবাই জানি, এবং তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্যতম প্রবক্তা, এবং তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের, একদিকে
তা বারবার প্রমাণ দিয়েছেন। তিনি বলে দিলেন যে এবারে দিল্লিতে ইন্ডিয়া জোটের মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত। তার মানেটা কি? তার মানে বিরোধী নেত্রী হিসেবে সারা দেশে কংগ্রেস নয়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রকৃত নেত্রী। তিনি হবেন ইন্ডিয়া জোটের নেত্রী। তার নির্দেশিত পথেই চলবে ইন্ডিয়া জোট। কেন? কারণ তিনি বিজেপিকে আটকে দিয়েছেন। আরেকটা নাম অবশ্য করেছেন তারা, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের কথা। হেমন্ত সোরেনও সেখানে বিজেপিকে আটকে দিয়েছেন, এই কথাটি বলেছেন। কিন্তু মূলত কিন্তু মুখটা উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজেই একদিকে জাতীয় স্তরে, একদিকে রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ কথা তৃণমূলের, সে কথাটা একেবারে খোলাখুলি কার্যত বলে দেওয়া হলো। এরপরে আর এই বিষয়ে অন্তত দলের কেউ অন্যরকম বলবে না। কংগ্রেসকে কিন্তু আর কোন রকমে বল ছেড়ে দেওয়া হবে না মাঠে একলা গোল করে দেওয়ার জন্য, একদমই দেবে না তারা। এবং দেবে না কিভাবে? সংসদ অধিবেশনে, শীতকালীন সংসদ অধিবেশনের প্রথম দিনের আগেই সেটা কার্যত প্রমাণ হয়ে গিয়েছিল, এবারে আরো সেটা প্রমাণ হয়ে গেল যে আদানি ইস্যুতে, গৌতম আদানি ইস্যুতে কংগ্রেস তুমুলভাবে বিরোধিতা করছে, তৃণমূল সেই পথে যাচ্ছে না। দলের অন্যতম মুখপাত্র সাগরিকা ঘোষ কি বলছেন? We have shown a consistent track record in defeating the ruling party at the center, the BJP. And we are hoping to raise people's issues. We are hoping to raise citizens' issues in Parliament. We will hold the government to account. We will be asking questions. সাগরিকা ঘোষ বলছেন রাজ্যের বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো সংসদে উঠবে, কিন্তু একবারও গৌতম আদানির প্রসঙ্গ তুললেন না। এবং শুধু তাই নয়, এখানে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই কথাটা আরো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ, নিশ্চয়ই গৌতম আদানি বড় ইস্যু, কিন্তু তার চেয়েও আরো বড় ইস্যু আছে, সেগুলো করতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু ভেতরের কথা হলো কংগ্রেসকে আর একলা প্রথম সারিতে চলতে দিতে রাজি নয় তৃণমূল। সমস্ত দিক থেকে তারা বেঁধে ফেলতে চায়। এই যে গৌতম আদানি প্রসঙ্গে এত বড় ইস্যুতে যদি কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে জোট না বাঁধে, তাহলে বিরোধী জোট কি হবে? বিরোধী জোট এটাই হবে, যদি বিরোধী জোট থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই শুনতে হবে বিরোধী জোটকে। অন্তত সেই ধরনেরই একটা ইঙ্গিত বা বার্তা ইতিমধ্যে দিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে অন্তত এই রাজ্যে বিরোধীদের কোন রকম গুরুত্ব না দিয়ে বোঝাতে চাইলেন তিনি মুখ্যমন্ত্রী তো আছেনই, 2026 সালেরও মুখ্যমন্ত্রী তিনি হবেন, এবং জাতীয় স্তরে বিরোধী যে জোট তারও নেত্রী হবেন। অর্থাৎ বামেদেরও বুঝিয়ে দেওয়া হলো যে বামেরা যদি ইন্ডিয়া জোটে থাকতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই চলতে হবে। এক ঢিলে অনেক কটা পাখি তিনি মারতে চাইলেন। এবার এরপরে কি হবে আমরা দেখতে থাকবো, আপনারাও দেখতে থাকবেন, আমিও আসবো আপনাদের সামনে ব্যাখ্যা করতে এরপরে যা হয়। আপাতত এইটুকুই, ভালো থাকবেন সকলে। আর আমি যেটা বললাম, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন।